দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজকের আলোচনার বিষয় সরকারি আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকি। আর এই আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক জনাব শাহাদাত সিদ্দিকী। আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শকের আলোচনায় এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। আগেই বলে রাখছি যে দেশের আর্থিক খাত পুরো ঝুঁকির মধ্যে রয়েছে, তার মধ্যে আবার সরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলি, আমরা বেসরকারি যে আর্থিক খাতের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো তো নানান চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলোতেও এখন দেখা যাচ্ছে যে অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ একটি যে পর্যবেক্ষণ বা তাদের যে অনুসন্ধান, সেই একটি প্রতিবেদন উঠে এসছে প্রায় 10 লাখ কোটি টাকার বেশি আর্থিক ঝুঁকিতে পড়েছে রাষ্ট্রায়ত্ত এই আর্থিক প্রতিষ্ঠানগুলো, এবং তার প্রেক্ষিতে নানানমুখী সংকট তৈরি হয়েছে। এই সংকট থেকে আর্থিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান যেগুলোকে আমরা বলি, সেই প্রতিষ্ঠানগুলো যখন ঝুঁকি পড়ে তার প্রভাব সরকারি জিডিপিতে, রেমিটেন্সে বা আমাদের অ্যাজ এ হোল অর্থনীতিতে কিভাবে তার প্রভাবটা পড়ে। জি, ধন্যবাদ। দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের অর্থনীতি যে গভীর সংকটে আছে, এই সংকটকে আরো ঘনীভূত করবে কিনা সেই ব্যাপারটাও কিন্তু আমাদের ভাবনার বিষয়। এখন সার্বিকভাবে যে কোনো প্রতিষ্ঠান আমরা যখন রাষ্ট্রের প্রতিষ্ঠান হিসাবে চিন্তা করি, তো অনেক সময় আমরা এটাকে সেবা হিসাবে চিন্তিত করি। এখন প্রশ্ন হচ্ছে সেই প্রতিষ্ঠানগুলা যখন কিছু রাষ্ট্র, আমাদের প্রতিষ্ঠানগুলাকে কিন্তু কিছুটা স্বায়ত্ত শাসন দিয়ে দেওয়া হয় যাতে তারা তাদের আয়টুকু করে চলতে পারে, কোনোটা সরকারি কোনোটা স্বায়ত্তশাসিত। জি, এই যে প্রকারভেদগুলা সেটা যেই হোক না কেন, তারা কিন্তু আসলে সরকারি অর্থায়নই চলে। এখন প্রশ্ন হচ্ছে এই সরকারি প্রতিষ্ঠানগুলোর যৌক্তিকতা নিয়ে কিন্তু বিভিন্ন সময়, আপনি যদি স্বাধীনতার পরবর্তীতে থেকেই চিন্তা করেন, তখন ন্যাশনালাইজেশন একটা কনসেপ্ট ছিল যে এটা এগুলাকে সরকারিকরণ করা, প্রাইভেটকে তখন সরকারিকরণ করা ছিল। তার পরবর্তীতে আবার একটা সময় আসলো যখন বেসরকারিকরণ করা হচ্ছে, যে সরকারি প্রতিষ্ঠানগুলো যেহেতু লোকসান দিচ্ছে, বছরের পর বছর রাষ্ট্রের বোঝা হয়ে দাঁড়াচ্ছে, অতএব সেই সমস্ত কিছু প্রতিষ্ঠানকে বেসরকারিকরণ করতে হবে। এটা ছিল বেসরকারিকরণের প্রক্রিয়ার মূলত কারণ ছিল যে প্রবৃদ্ধিকে যখন আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই, আপনাকে যদি কেউ পিছন থেকে টেনে ধরে, তখন কিন্তু আপনার সেই প্রবৃদ্ধির স্বপ্নটা সত্যি হয় না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে দেশে বন্ধ ফ্যাক্টরি চালু করার জন্য 60,000 কোটি টাকা ইনসেন্টিভ দিচ্ছি, এখন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, সেটা প্রাইভেট সেক্টর, তারা এই রিটার্নটা আমাদেরকে ফেরত দিবে। এখন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে যখন একটা হিসাবই যে সার্বিকভাবে ধরেন 44,000 কোটি টাকা পুঁজি বিতরণের পরিমাণ, এবং সেটার যদি সার্বিক গ্রস অ্যাসেটের কথা দাঁড়ান, রিস্কের পরিমাণ দাঁড়ায় 10 লক্ষ কোটি টাকা, যেটা সরকারি প্রতিষ্ঠানগুলার। এখন এইটাকে টিকিয়ে রাখার জন্য সরকার যেভাবে বছরের পর বছর দিচ্ছে, সেটা একটা রাষ্ট্রের ঝুঁকি তৈরি করে। এবং সরকার যে ঋণ নিয়ে দিচ্ছে, আমরা কিন্তু চিন্তা করব সার্বিকভাবে রাষ্ট্র ব্যবস্থাপনা করতে গিয়ে সরকারকে ঋণ করেই চালাতে হচ্ছে, প্রতি বছরই ঋণ করছে। সেই ঋণের একটা অংশই কিন্তু আবার এই ধরনের যে ধরনের খাতগুলা ক্ষতিগ্রস্ত করছে রাষ্ট্রের অর্থনীতিকে, তারা। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি আর অতিরিক্ত এমপ্লয়মেন্ট তৈরি করতে না পারি, আমরা যদি জিডিপিতে কোনো ধরনের কন্ট্রিবিউশন না করি, বরং আমরা আমাদের যে টাকাটা নিচ্ছি রাষ্ট্র এটাকে অপারেশনাল রাখার জন্য যে ক্ষতিটা করছি প্রতি বছর, সেটাই তো অনেক বিরাট ক্ষতি রাষ্ট্রের জন্য। অতএব সেই ক্ষতিটুকু কমানোর প্রক্রিয়াটা আমার মনে হয় রাষ্ট্রের ভাবনা উচিত, যে এটাকে ধীরে ধীরে সংকোচন করা, নাকি প্রাইভেটাইজেশনে দিয়ে দেওয়া। সেই জায়গাটায় যদি চিন্তা করা হয়, তাহলে আসলে প্রবৃদ্ধির যে স্বপ্ন 6.5% প্রবৃদ্ধি, সেই জায়গাটার দিকে আমি মনে করি নজর দেওয়া হবে। আদার ওয়ে আপনি যদি এগুলাকে বাঁচিয়ে রাখেন, কিন্তু আপনি সার্বিকভাবে নেট অ্যাসেট রিটার্ন যদি চিন্তা করেন, তাদের 5.72। এখন বিষয়টা হচ্ছে, আপনি যখন 10 লাখ কোটি টাকার 5.72 হিসাব করবেন, তখন যে গ্রস অ্যামাউন্টটা দাঁড়ায় সেটা তো হাজার হাজার কোটি টাকা। অতএব সেটা রাষ্ট্র এই মুহূর্তে বোঝাটা বয়ে বেড়াবে কিনা, নাকি গোল্ডেন হ্যান্ডশেক করবে, কিংবা বেসরকারি প্রক্রিয়া অথবা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, সেই জায়গাগুলো আমার মনে হয় এখন চিন্তা করার বিষয়। ধন্যবাদ ডক্টর সিদ্দিকী। আমরা
একটি বিজ্ঞাপন বিরতি নেব, ফিরবো কিছুক্ষণের মধ্যে। প্রিয় দর্শক, নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি আমাদের নির্ধারিত আলোচনা। আজকের আলোচনার বিষয় সরকারি আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকি। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত সিদ্দিকী। আপনি যা বলছিলেন, কিন্তু আমি একটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই যে খোদ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক ঝুঁকি বিবৃতিতে 122টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে ভয়ঙ্কর আর্থিক ঝুঁকির জন্য। এর মূল কারণটা কি? জি, দেখুন, যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, যে অর্থ মন্ত্রণালয় যে কাজটা করেছে সেটা হচ্ছে যে একটা কাইন্ড অফ অ্যাসেসমেন্ট। সেই অ্যাসেসমেন্ট থেকে তারা অতি ঝুঁকিপূর্ণ, মধ্যম ঝুঁকিপূর্ণ, কম ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করেছে। কারণ হচ্ছে এই অ্যাসেসমেন্টের পিছনে যে কারণ সেটা হচ্ছে আপনি যদি এই সমস্ত প্রতিষ্ঠানের দায়বদ্ধতা দেখেন যে এদের লায়াবিলিটি কি পরিমাণ, তাহলে সেই লায়াবিলিটির পরিমাণ হচ্ছে 44,000 কোটি টাকা। এখন এই 44,000 কোটি টাকার মধ্যে এই প্রতিষ্ঠানগুলা যদি ঋণাত্মক রিটার্ন, রেট অফ রিটার্ন অন ইকুইটি যদি ঋণাত্মক হয় 5.8%, 44,000 5.8% যদি করেন তাহলে সেটা কি পরিমাণ দাঁড়াচ্ছে আপনি বুঝেন। অর্থাৎ এই রাষ্ট্রের যে দায়বদ্ধতা সেটা যেমন রাষ্ট্রের অর্থনীতিকে ঝুঁকিতে ফেলছে, একইভাবে প্রতিষ্ঠানগুলোকেও আরো ঝুঁকিতে ফেলছে। কারণ আপনার রিটার্ন নেগেটিভ, 44,000 কোটির দায় আবার আপনার উপর চেপে বসছে। অতএব সেই জায়গা থেকে আপনি ঋণাত্মক 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 যখন হয়ে যাচ্ছেন তখন একটা ভিশাস সাইকেল অফ ডেটে পড়ে যাচ্ছে, যে আমরা যদি ঋণের দুষ্টচক্র বলি এই সমস্ত প্রতিষ্ঠানগুলো। সেজন্যই তারা এই অ্যাসেসমেন্টের পিছনে কারণ হচ্ছে যে তারা তাহলে অতি ঝুঁকিপূর্ণগুলার ব্যাপারে রাষ্ট্র এখন চিন্তা ভাবনা করছে যে এইগুলাকে তাহলে কোন প্রক্রিয়ায় সমাধান করা যায়। যেগুলো অতি ঝুঁকিপূর্ণের মধ্যে তারা 19টি প্রতিষ্ঠানকে অতি উচ্চ ঝুঁকির মধ্যে ফেলেছে। অতএব সরকার যদি এই মুহূর্তে ডিসিশন নিতে চায় তাহলে প্রকৃতপক্ষে ঝুঁকির মাত্রা ভিত্তিক এই জায়গাটার কথা চিন্তা করি হয়তো সিদ্ধান্ত নেবেন। ডক্টর শাহাদাত সিদ্দিকী, এইখানে এফআরসি একটি তালিকা করে, আমি যতটুকু জানি 992 প্রতিষ্ঠানকে তাদের অডিট রিপোর্ট জমা দিতে বলেছে আর্থিক অবস্থা। তারা সেটিকে তোয়াক্কাই করে নাই। তাহলে আপনি যে লক্ষ্যের কথা বলছেন সরকার উদ্যোগ, সেটিকে বাস্তবায়ন সম্ভব? সেটা তো সবসময় আমরা যখন ক্রিটিক্যালি দেখি, বিষয়টা হচ্ছে দেখেন, রাষ্ট্র এত প্রতিষ্ঠান হলে মনে করে রাষ্ট্র আমাকে বিয়ার করবেই, এই যে ধারণাটা, এই জায়গা থেকে বের করার জন্যই রাষ্ট্রকে উদাহরণ তৈরি করতে হয়। এখন আসলে আমরা দেখব রাষ্ট্রকে এই দায়বদ্ধতা নিয়েই সামনের দিকে যেতে চায় নাকি এর একটা সঠিক সমাধান দিতে চায়। আপনি যদি অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর কথা বলেন তাহলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যদি আপনি ঘুরে দাঁড়াতে, আপনার প্রতিষ্ঠানগুলোকে আপনি যদি ঘুরে দাঁড়াতে না পারেন তাহলে বেসরকারি প্রতিষ্ঠানকে আপনি কিভাবে ঘুরে দাঁড় করাবেন? এটা কিন্তু আমি মনে করি সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ, যে আমি সরকার স্বচ্ছ। আমি কেন স্বচ্ছতার কথা আনলাম? কারণ স্বচ্ছতা, জবাবদিহিতার অভাব বলেই কিন্তু এই প্রতিষ্ঠানগুলো আজকে, যেমন বললেন ওরা তোয়াজ করে না। সোনালী জনতা অগ্রণী রূপালী ব্যাংকেও তারা যেহেতু ফিনান্সিয়াল আর্থিক বিভাগ রয়েছে, তারা সেন্ট্রাল ব্যাংকেও কিন্তু ওইভাবে মূল্যায়ন করে না। অতএব এই সমস্ত জায়গাগুলোকে রাষ্ট্রের এখন ভেঙে আমরা যে সংস্কারের কথা বলি, সেই সংস্কার কিন্তু এই জায়গাগুলায় যে আমরা যেভাবে দেখতে পাচ্ছি তার মধ্যে এখন উৎকৃষ্ট দেখাটা আমরা আসলে দেখতে চাই, যেটা আসলে অর্থনীতিকে ঘুরে দাঁড়াবে। কারণ আপনি জিডিপির প্রবৃদ্ধির কথা বলছেন, আপনি আপনার প্রতিষ্ঠান যদি প্রবৃদ্ধিতে ঋণাত্মক প্রভাব ফেলে তাহলে সামগ্রিকভাবে যখন ঋণাত্মক প্রভাব ফেলবে আপনার প্রতিষ্ঠানের কারণে, মানে ওইটা টেনে ধরবে, তখন তো আপনি আপনার লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবেন না। অতএব সরকারকে কিভাবে ঠিক করবে, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানগুলোকে কিভাবে ঠিক করবে, তার প্রতি জবাবদিহিতা এবং অ্যাকাউন্টেবিলিটি, সেই জায়গাগুলা কিভাবে প্রতিষ্ঠা করবে তার উপর নির্ভর করছে কিন্তু এই যে রাষ্ট্রের ঘুরে দাঁড়ানোর ব্যাপারটা এবং সামনের দিকে সরকারের যে ট্রিপল আর এর কথা বলা হচ্ছে। অতএব সেটা সম্ভব যদি নিজের ভিতরে স্বচ্ছতা এবং জবাবদিহিতা তৈরি করতে পারে। ধন্যবাদ জনাব ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোচনা শেষ করছি এখানেই। শেষ করবার আগে জানিয়ে রাখছি, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের শনি থেকে বৃহস্পতি একই সময়ে সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফিজ।